আয়কর অফিস থেকে একটা চিঠি হঠাৎ করে আপনার হাতে এসে পড়ল। আপনি দেখেই ভরকে যাবেন না বা কোনো রকম ভয় পেয়ে যাবেন না। আগে আপনাকে দেখতে হবে যে এই নোটিশে আপনাকে কি বলেছে। আপনি হয়তো মনে মনে ভাববেন যে আমি তো টিন সার্টিফিকেট নিয়েছিলাম অনেক দিন আগে, সেটা তো আমি কখনো রিটার্ন দাখিল করিনি, যে কারণে হয়তো আমাকে এই নোটিশটা করেছে। বা আপনি ভাবতে পারেন যে আমি টিন সার্টিফিকেট নিয়ে জমি বিক্রয় করেছিলাম বা সঞ্চয়পত্র ক্রয় করেছিলাম, সেটার কারণে হয়তো কোনো নোটিশ এসেছে। প্রথমেই যে কাজটি করবেন সেটা হলো কোনোভাবেই ভরকে যাওয়া যাবে না বা ভয় পাওয়া যাবে না। আপনি নোটিশটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে সেখানে কি বলা হচ্ছে। নতুন আয়কর আইন 2023 অনুযায়ী আপনাকে নোটিশ করা হবে এবং সেই নোটিশের একটা স্পেসিমেন আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে নোটিশটা কেমন হতে পারে। এবং এই নোটিশটা কিন্তু আপনাকে করা হবে 172 ধারাতে মেইনলি। এর সাথে আরেকটা ধারা জুড়ে দেওয়া হয়, সেটা হলো 166 বা 166 নাম্বার ধারা। এই দুটো ধারায় আপনাকে নোটিশ করা হবে আপনার রিটার্ন দাখিল না করার জন্য। আপনি যদি কখনো টিন সার্টিফিকেট নিয়ে থাকেন কিন্তু কখনোই আপনি রিটার্ন দাখিল করেননি বা কোনো বছরে আপনি রিটার্ন দাখিল করেননি, সেই ক্ষেত্রে আপনাকে এই দুটো ধারাতে তারা নোটিশ করতে পারে। এখন এই দুইটা ধারাতে যদি আপনাকে নোটিশ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে সেটা নিয়ে আজকে আমরা একটু ইন ডিটেইলস আলোচনা করব। তো যারা টিন সার্টিফিকেট করেছেন কিন্তু এখনো রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বা যারা রিটার্ন দাখিল করেছেন বা এখন পর্যন্ত টিন সার্টিফিকেট করেননি, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটা ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে যে আপনাকে কোনো না কোনোভাবে আয়করের জালের মধ্যে নিয়ে আসা হবে বা আপনাকে দেখবেন যে কোনো না কোনোভাবে আপনাকে রিটার্ন দাখিল করতে হচ্ছেই। সরকারের কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতেই হবে। সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনার এই ভিডিওটা কাজে লাগবে। আজকে আমরা কথা বলবো আয়কর আইন 2023-এর ধারা 170 থেকে 174 নাম্বার ধারা। একদমই শর্টকাটে শুধুমাত্র মূল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারেন। এখন আমরা 170 নাম্বার ধারা নিয়ে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র আপনাকে সার্বজনীনে রিটার্নটা দাখিল করতে হবে সেটাই বলা হয়েছে। অর্থাৎ আগে যেই সাধারণে আমরা রিটার্ন দাখিল করতাম সেই সাধারণে আর রিটার্ন দাখিল করতে হবে না। এখন থেকে আপনারা সার্বজনীন, অর্থাৎ আপনি যেটা আপনার কর নির্ধারণ করে দিবেন সেটাই হবে আপনার প্রদেয় করের পরিমাণ। দেন ফাইলটা যখন অডিটে পড়বে তখন সেটা ভিন্ন কথা। যদি অডিটে না পড়ে তাহলে আপনি যেভাবে আপনার করটা ক্যালকুলেট করে দিয়েছেন সেটাই ফাইনাল। সো 170 নাম্বার ধারা হলো আপনাকে সার্বজনীনে রিটার্ন দাখিল করতে হবে, জাস্ট এটাই। এখন আমরা 171 নাম্বার ধারাতে যদি যাই তাহলে 171-এ কি বলেছে, আপনাকে যেই সময় দেওয়া থাকবে বা কর দিবস যেটা হবে, কর দিবসের মধ্যে আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে। কর দিবসটা কি? কর দিবসটা হলো আপনাকে প্রত্যেক বছরের 30শে নভেম্বরের মধ্যে আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে। এখানে যেই বছরের জন্য সর্বশেষ সময়সীমা দেওয়া থাকে সেটাকেই বলা হয় কর দিবস। অর্থাৎ 30শে নভেম্বর আপনার ইন জেনারেল টাইম, সো 30শে নভেম্বরকেই কর দিবস হিসেবে বিবেচনা করা হয়। আবার ক্ষেত্র বিশেষে সরকার কিন্তু এই সময়সীমা মাঝে মধ্যে বৃদ্ধিও করে থাকে। সেই ক্ষেত্রে বর্ধিত সময়ের যেই শেষ তারিখ সেটাই হবে আপনার সেই বছরের জন্য কর দিবস। অর্থাৎ আপনাকে ডিউ টাইমের মধ্যে আপনার আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এর পরেই কিন্তু আসছে 172 নাম্বার ধারা, যেই ধারাতে আপনাদেরকে নোটিশ করা হয় বা নোটিশ করা হবে। এই 172 নাম্বার ধারা অনুযায়ী আপনাকে নোটিশ করা হতে পারে কোন কোন ক্ষেত্রে। যদি আপনার করযোগ্য আয় থাকা সত্ত্বেও আপনি রিটার্ন দাখিল না করে থাকেন বা 266 নাম্বার ধারা অনুযায়ী যদি আপনার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হওয়ার পরেও আপনি রিটার্ন দাখিল না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই 172 ধারা অনুযায়ী আপনাকে নোটিশ করা হয়। এইখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় যে অনেকেই আছেন গৃহিণী বা অনেকেই আছেন স্টুডেন্ট যারা বিভিন্ন কারণে বা ছোটখাটো কারণে টিআইএন সার্টিফিকেট নিয়েছিলেন
কিন্তু আপনাদের ওই পরিমাণ আয় নেই বা এমন কোনো প্রয়োজন নেই যেটার জন্য আপনার রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি রিটার্ন না দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে নোটিশ করা হতে পারে, এবং যদি নোটিশ করা হয় সেই ক্ষেত্রে আপনাদের ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে আয়কর আইন অনুযায়ী আপনাদের উপরে কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়। এখন বলতে পারেন যে তারপরেও কেন আপনাদেরকে নোটিশ করা হচ্ছে বা নোটিশ করলে কেন আপনাদেরকে রিটার্ন দাখিল করতেই হচ্ছে। এখানে একটু কথা আছে, সেটা হলো যে আপনি টিআইএন সার্টিফিকেট করেছেন, এরকম প্রায় 1 কোটির কাছাকাছি টিআইএন সার্টিফিকেটধারী আছে বর্তমানে। সেখানে রিটার্ন দাখিল হচ্ছে 30 থেকে 35 লাখ। এই যে বাকি যে 65 লাখ বা 60 লাখ বা এর আশেপাশে যাই হোক, এই যে একটা হিউজ অ্যামাউন্টের টিআইএনধারী রিটার্ন দাখিল করছে না, তাদের মধ্যে কে করযোগ্য আয়ের মধ্যে আছে বা কে করযোগ্য আয়ের বাহিরে আছে, এটা কিন্তু এনবিআর এর পক্ষে বা আপনার আয়কর অফিসের পক্ষে কিন্তু জাস্টিফাই করা সম্ভব নয়, যে কারণে তারা অন অ্যান অ্যাভারেজ প্রত্যেককেই নোটিশ দিয়ে দেয়। এখন এই নোটিশ পাওয়ার পরে যাদের কোনো ইনকাম নেই, এই যে যেই গোষ্ঠীর কথা বললাম যে স্টুডেন্ট বা কোনো ইনকাম নেই বা কোনো কারণে তার রিটার্ন জমার স্লিপ লাগছে না, তাদের ক্ষেত্রে কি হবে, তারা যদি এই নোটিশ পাওয়ার পরে যদি রিটার্ন দাখিল না করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই রিটার্ন দাখিল না করার কারণে আপনার উপরে একটা জরিমানা আরোপ করা হতে পারে, বা আপনার জরিমানা আরোপ করে আপনাকে আবার নোটিশ দেওয়া হতে পারে, যে কারণে তারা কিন্তু প্রত্যেকে রিটার্ন দিয়ে দেন। এখন আপনি যদি রিটার্ন না দেন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার জন্য যদি রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আয়কর অফিস আপনার খুব বেশি ক্ষতি করতে পারবে না বা আপনাকে কোনোভাবেই হ্যারেস করতে পারবে না, কারণ এই যে আইনটা, এই আয়কর আইন 2023-এর বাহিরে কিন্তু এনবিআর এর যাওয়ার কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট কিন্তু এই আইন দ্বারা প্রতিষ্ঠানটিকে বেঁধে দিয়েছে, যে কারণে আপনি যদি এই আইনের মধ্যে থেকে রিটার্ন দাখিল না করেন বা এই আইন যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আয়কর অফিস কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু তারপরও যারা নোটিশ পায় তারা কেন রিটার্ন দাখিল করে, আপনাদের এই বিষয়টাকে উপরের দিকে নিয়ে যেতে পারে। তো যখন উপরের দিকে নিয়ে যাবে তখন কিন্তু আপনাকে একজন উকিল ধরতে হবে বা একজন আইনজীবী ধরতে হবে, তখন কিন্তু আপনাকে সেই আইনজীবীর পিছে টাকা খরচ করতে হবে। আর যদি আপনি রিটার্নটা দাখিল করে দেন তাহলে বড়জোর আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হচ্ছে, যদি আপনার কোনো অন্য কোনো আয় না থেকে থাকে। তাহলে দেখুন যে 1000 টাকা পে করার চেয়ে যদি আমি ওই ঝামেলাটা নিতে চাই তাহলে সেটা কিন্তু বেশি বার্ডেন, যে কারণে যারাই নোটিশ পান তারা কিন্তু রিটার্ন দাখিল করে দেন। যে কারণে আমি বলি যে যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন প্রত্যেকেই অন্তত 3বার জিরো রিটার্ন দাখিল করে দিন। 3বার যদি আপনি জিরো রিটার্ন দাখিল করে দেন তাহলে আশা করা যায় যে আপনার আর কোনো সমস্যায় পড়তে হবে না, বা 3বার জিরো রিটার্ন দাখিল করার পরে আপনি আপনার আয়কর ফাইলটা স্থগিত রাখার জন্য আবেদন দিয়ে দিতে পারবেন বা বাতিল করার জন্য আবেদন দিয়ে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। সো যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন তারা বসে না থেকে পরপর 3বার জিরো রিটার্ন দিয়ে একদম নিশ্চিন্তে ঘুম দিবেন একটা দরখাস্ত দিয়ে। এখন চলে আসি 173 নাম্বার ধারা। 173 নাম্বার ধারাতে কি বলা হচ্ছে যে আপনি রিটার্নটা যে দাখিল করবেন, রিটার্ন দাখিল করার পূর্বেই আপনাকে কিন্তু করটা পে করতে হবে। অর্থাৎ আপনার যেই আয়ের উপরে যেই করটা আসবে বা টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স, এগুলো আপনাকে রিটার্ন দাখিলের পূর্বেই পরিশোধ করতে হবে। জাস্ট এতটুকুই আপনাকে পরিশোধ করে দিতে হবে। যদি পরিশোধ না করেন সেই ক্ষেত্রে সেটা অন্য ধারায় চলে যাবে, তখন আপনার উপরে জরিমানা আরোপ করা হবে। সেটা 280 ধারা হতে পারে, বেশ কিছু ধারা আছে আপনার উপরে জরিমানা আরোপ করার জন্য। আমরা 174 নম্বর ধারা নিয়ে যদি কথা বলি তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যে কারণে আমি 174 নম্বর ধারার জন্য আলাদা আরেকটা ভিডিও দিচ্ছি। যে 174 ধারায় কি আসবে আমি সংক্ষেপে বলে দেই। 174 ধারাতে আপনি যদি আয় থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল না করে থাকেন বা কর ফাঁকি দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেই রিটার্নটা দাখিল করবেন সেই রিটার্নের সাথে আপনাকে কি পরিমাণ জরিমানা দিতে হবে সেটা নির্ধারিত হবে আয়কর আইন 2023-এর
174 নম্বর ধারাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।